দর্শক আসসালামু আলাইকুম। যারা আমার ইউটিউব চ্যানেলের এই জাপান ট্রাভেল উইথ রাসেলের ভিডিও দেখছেন সবাইকে জানাই শুভ দুপুর। আজকে আমি জাপানের একটা খুব নিদারুণ কষ্টের বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। সেটা হচ্ছে জাপানের মানুষের জীবনটা কেমন আসলে। আসলে এরা কেমন জীবন নিয়ে জন্মগ্রহণ করে এবং ঠিক কিভাবে এরা মারা যায়। আমি আমার এই ৭ বছরের জাপানের জীবনে জাপানের অনেক বৈচিত্র্যময় জীবন দেখেছি একেবারে কাছ থেকে। সেটার একটা উদাহরণ তুলে ধরতে চাই যে আসলে জাপানিজরা ঠিক কিভাবে মারা যায় এবং মারা যাওয়ার পর এদের সৎকারটা কিভাবে করা হয়, অর্থাৎ মারা যাওয়ার পরে এদের লাশ কি করা হয়। এই বিষয়গুলো আজকে আপনাদের সঙ্গে তুলে ধরবো এবং আমি পৃথিবীর অনেকগুলো দেশে গিয়েছি। তো আমার ধারণা বাংলাদেশ হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ দেশ। যদি বাংলাদেশ কেন পৃথিবীর শ্রেষ্ঠ দেশ এর ব্যাখ্যা আপনারা এই ভিডিও লাস্টে বুঝতে পারবেন আমি কেন বলতে চাই যে আমার দেশ বাংলাদেশ পুরো পৃথিবীর সেরা দেশ। চলুন আমরা আসলে বাংলাদেশীদের যারা বাংলাদেশ থেকে যারা ভিডিও দেখতেছেন বা জাপানে যারা থাকেন তারা আমার এই ভিডিওতে কমেন্ট করবেন এবং জানাবেন যে আসলে এই বাস্তবতাগুলো আপনাদের কেমন লাগে বা এই জাপানের বৈচিত্র্যময় জীবন আপনারা কতটুকু মানিয়ে নিতে পেরেছেন। প্রথমে যে বিষয়টা বলতে চাই যে জাপানে যারা বয়স্ক মানুষজন থাকেন এরা ৬৫ বছর বয়স হলে, আগে ছিল ৬০ বছর আর এখন হচ্ছে ৬৫ বছর। ৬৫ বছর বয়স হলে এরা হচ্ছে গিয়ে নেনকিন অর্থাৎ বয়স্ক ভাতা, বাংলাদেশী টাকাতে প্রায় ৭০,০০০ টাকা থেকে শুরু করে এটা ১,৫০,০০০, ৬০, যেমন যেটা খুশি হতে পারে। অর্থাৎ যে জীবনে যে ধরনের কাজ করেছে, যে ভালো কাজ করেছে, অনেক বেশি বেতনের চাকরি করেছে, সে বেশি টাকা বয়স্ক ভাতার জন্য জমা দিয়েছে। যে কম টাকার বেতনে চাকরি করেছে সে কম টাকা জমা দিয়েছে। তো সুতরাং আহ, যে যেখান থেকে যেভাবে কাজ করেছে সে সেভাবেই পেনশন পায় এবং পেনশনের জন্য টাকা নির্ধারিত থাকে। তো যারা যে ধরনের বেতন চাকরি করে সে ধরনের বয়স্ক ভাতা দেয় এবং বছর শেষে অর্থাৎ ৬৫ বছর যখন বয়স হয় তখন বয়স্ক ভাতা পায়। তো জাপানিজরা একটা সময় পরে ছেলেমেয়েদের বয়স যখন হাই স্কুল পাশ করে, অর্থাৎ ১৬ থেকে ১৭ বছরে হাই স্কুল পাশ করে, হাই স্কুল পাশ করলে ছেলেমেয়েরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়তে যায়। কিন্তু জাপানের ম্যাক্সিমাম ছেলেমেয়ে হচ্ছে হাই স্কুল শেষ হলে কাজে ঢুকে যায়। কারণ জাপানের বিশ্ববিদ্যালয়ে পড়া খুব ব্যয়বহুল। এটা সাধারণত ৫০০ মান অর্থাৎ বাংলাদেশী টাকায় প্রায় ৫০ লাখ টাকা থেকে শুরু করে প্রায় ১ কোটি থেকে ১.৫ কোটি টাকা পর্যন্ত হতে পারে জাপানের বিশ্ববিদ্যালয়ে পড়ার খরচ। তো অনেক ছেলেমেয়েরা চায় না যে আসলে পড়াশোনা করুক, কারণ এখানে কাজের স্বল্পতা নেই, প্রচুর কাজ আছে, যে ধরনের কাজ করতে পারে। এই কারণে জাপানের ছেলেমেয়েরা ১৫ থেকে ১৬ বছর হলে হাই স্কুল শেষ করেই কাজে ঢুকে যায়। আবার অনেকে দেখা যায় বিশ্ববিদ্যালয় পাশ করে কাজে ঢোকে। তো এই সময়টাতে যখন হাই স্কুল পাশ করা হতে অনেকে হাই স্কুল পর্যন্ত বাবার সাথে থাকে, তারপর ছেলেমেয়েরা আলাদা হয়ে যায়, আলাদা হয়ে আলাদা জীবনযাপন করে। তো একটা সময় পরে প্রত্যেক জাপানিজ বৃদ্ধ যারা হয়ে যায় তারা প্রত্যেক আলাদা জীবনযাপন করে। অনেকে দেখা যায় কি আমাদের দেশে তো অনেকে লাঠির উপর ভর দিয়ে চলে, জাপানিজরা ট্রলি, যে ট্রলিতে ভর দিয়ে ঠেলে ঠেলে হাঁটে সেই ট্রলি ব্যবহার করে। অনেকে ব্যাটারি চালিত যেটা বসে স্কুটির মতো ওটা ব্যবহার করে। বলে নিজেরা একা একা বাজারে যায়, একা একা জীবনযাপন করে, তাদের কেউ দেখার মতো নেই। জাপান সরকারের এবং জাপানের রাষ্ট্রের সব থেকে বড় বোঝা হচ্ছে এদের এই বয়স্ক মানুষজন যারা এই দেশে থাকে। প্রায় ৪০% উপরে বয়স্ক মানুষজন থাকে যারা এই জাপানের এখন বোঝা। তো অদ্ভুত যে বিষয়টা বলতে চাই সেটা হচ্ছে যে এই জাপানি যখন মারা যায়, মারা যাওয়ার পরে তার সৎকারটা কিভাবে করে। সেই সৎকারটা হচ্ছে জাপানি যখন মারা গেল, প্রথমে তাকে অনেক জায়গায় গোসল করানো হয়, তবে ম্যাক্সিমাম জায়গাতে গোসল করানো হয় না। ভেজা তাওয়াল যেটা অ্যালকোহল জীবাণুমুক্ত করা হয় সেটা দিয়ে পুরো শরীর, পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত সবকিছু ভালো করে পরিষ্কার করে মুছে দেওয়া হয়। মুছে দেওয়ার পরে আমাদের বাচ্চারা জন্মগ্রহণ করার পরে যে প্যাম্পাস দেখেছেন, প্যাম্পাস ব্যবহার করে। এই প্যাম্পাস যেটা ছেলে হোক বা মহিলা হোক বা পুরুষ হোক তাদেরকে প্যাম্পাস পরানো হয়। প্যাম্পাস পরানোর পরে যে আপনার ঐতিহ্যবাহী পোশাক কিমোনো, আপনারা অনেকে হয়তো কিমোনো সম্পর্কে জানবেন। সেই কিমোনো পোশাক পরানো হয়। পোশাক পরিয়ে যদি মহিলা হন তাহলে তাকে সুন্দর করে মেকআপ করানো হয়। তার পায়ের চুল থেকে শুরু করে চুল ব্রু ফ্ল্যাগ করা, মুখে মেকআপ করা, লিপস্টিক দেওয়া, পায়ের নেল পালিশ দেওয়া, সবকিছু পরিপূর্ণভাবে সাজানো হয়। তো সাজানোর পরে যেটা সবথেকে খারাপ লাগার বিষয় যে যিনি জাপানিজ মারা গেলেন, এটা যারা দেখাশোনা করে বাংলাদেশে অনেক ছেলেমেয়ে এসএসডব্লিউ সাথে এবং ইন্টারন্যাশনাল বিকাশে খাইগোর কাজ। খাইগো মানে হচ্ছে গিয়ে নার্সিং বলা যাবে না, অর্থাৎ বয়স্ক মানুষকে দেখাশোনার কাজ। এই খাইগোর কাজে আছে, তারা এটা খুব কাছ থেকে দেখে। সেই বিষয়টা হচ্ছে যে যখন কেউ মারা গেল তখন তাকে সুন্দর করে অ্যালকোহল মুক্ত জীবাণু দিয়ে শরীর পরিষ্কার করা হয়, পরিষ্কার করে তাকে মেকআপ করানো হয়, তার শরীরে নতুন নতুন পোশাক পরিচ্ছদ পরানো হয়। পোশাক পরানোর পরে জাপানে
কোম্পানি আছে, যে কোম্পানিগুলোকে আগের থেকে জাপানিজরা, প্রত্যেক জাপানিজ মারা যাওয়ার আগে এটা বলে যায়, এটা করে রেখে যায়, কোম্পানিগুলোকে টাকা দিয়ে রেখে যায়, যারা মারা যাওয়ার পরে লাশ নিবে, লাশ পোড়াবে এবং লাশের সৎকার করবে। তো দেখুন কি অদ্ভুত, যিনি মারা গেলেন তাকে প্রথমে লাশ পোড়ানো হলো, লাশ নিয়ে যাওয়ার যে কোম্পানি, সে কোম্পানি নিয়ে যাবে, নিয়ে যে লাশ পোড়াবে, লাশ পোড়ানোর পরে বাঁশের ছোট চুঙ্গা বলে আমাদের আঞ্চলিক ভাষাতে বলে বাঁশের ছোট চুঙ্গা, বা বাঁশের এতটুকু সাইজের বাঁশের মধ্যে ছাইয়ের একটা অংশ ভরবে। যেমন হিন্দুরা মারা গেলে যেমন দেখা যায় না, যে ছোট কলসির মধ্যে ছাই পরিয়ে গঙ্গা নদীতে ভাসিয়ে দেয়, ঠিক ওরকমের বাঁশের মধ্যে ছাইগুলা ভরবে। ভরে একটা পারিবারিক ঐতিহ্যবাহী জায়গা আছে, যেখানে আমি যদি আপনাদেরকে দেখাই যে এরকম বিশাল বিশাল পাথর, আমার পিছনে যে পাথর দেখছেন, এরকম বিশাল বিশাল পাথর রাখা থাকে। এই পাথরের ছোট ছোট কাঠ থাকে, চিকন চিকন কাঠ থাকে। এই কাঠের উপরে নাম লেখা থাকে, যে কে কতবার মারা গিয়েছেন, এর আগে কে মারা গেছেন, তাদের সাল লেখা থাকে। এরপরে ছাইটাকে নিয়ে ওই পাথরের নিচে চাপা দেয়, চাপা দিয়ে উপরে সুন্দর খুব দামি পাথর, প্রায় 100-200 মান বা আরো বেশি, অর্থাৎ বাংলাদেশে প্রায় 10 থেকে 30 লাখ টাকা পর্যন্ত একটা পাথরের দাম। এই পাথরটা ওই ছাইয়ের উপর চাপা দেওয়া হয়। অর্থাৎ প্রথমে ছাইটাকে চাপা দিয়ে তার উপরে পাথরটাকে স্থাপন করে সেখানে সুন্দর করে নাম খোদাই করে লেখা হয়। এবং এই পাথরের পাশে ছোট ছোট কাঠের লম্বা কাঠের অংশ রাখা থাকে, যেখানে তার নাম লেখা থাকে। এই নামটা জাপানিজ বুদ্ধ ধর্মের যারা অনুসারী আছেন, যারা মানে যারা মন্দিরের সেবক, অর্থাৎ আমাদের বাংলাদেশের ভাষাতে বলে হচ্ছে গিয়ে আহ গৌতম বুদ্ধের অনুসারী যারা, তাদেরকে প্রায় বাংলাদেশ টাকাতে 70 মান, অর্থাৎ 3-7 লাখ টাকা থেকে 10 লাখ 15-20 লাখ টাকার নাম দেওয়া হয়। তারা ধরেন আমার নাম হচ্ছে রাসেল, এই নামের সঙ্গে ঈশ্বরের অনেকগুলো নাম লাগায়, ওই কাঠের সঙ্গে, কাঠে লেখে, লেখে নামগুলোকে ওই যে কাঠের যে পাথর যে স্থাপনা করা হলো এই স্থাপনার পাশে রাখে, পাথরের স্থাপনার পাশে রেখে ওরা মূলত বোঝায় যে এই নামগুলো এত নাম লেখা হলো এই কারণে যে সে ঈশ্বরের কাছে চলে গেল। অর্থাৎ একটা জাপানিজ যে জীবনে কি রকমের স্ট্রাগেলের মধ্যে দিয়ে জীবন পার করে, আপনার মানে আপনি যদি কখনো জাপান আসেন বুঝতে পারবেন। ছোটবেলা থেকে ছোট্ট ছোট্ট মেয়েরা, আমি আমার যেখানে জব করি, হাই স্কুলে পাশ করতেছে বা হাই স্কুলে পড়তেছে, ছোট ছোট ছেলেরা মেয়েরা এসে পার্ট টাইম কাজ করে প্রত্যেকদিন 5 ঘন্টা 6 ঘন্টা, যাদের বাবাদের টাকা পয়সা আছে, গাড়ি বাড়ি সবকিছু আছে, কিন্তু তারপর আর নিজেরা কাজ করে, নিজেরা স্বাবলম্বী হয়। এই থেকে তাদের জীবনের সংগ্রাম শুরু হয় এবং 65 বছর পর্যন্ত, অনেকে 65 বছর পর্যন্ত রিটায়ারমেন্টে যাওয়ার পরেও 70, 80, 85, 90, 95 বছর, 100 বছর পর্যন্ত কাজ করে। এমন অনেক বয়স্ক জাপানিজ আমার হোটেলে আছে, যারা হচ্ছে বেড মেকিং এর কাজ করে, তারপরে টয়লেট পরিষ্কারের কাজ করে, ফ্লোর পরিষ্কারের কাজ করে, যাদের বয়স 95, 90, 85, 80 এরকমের, যারা মাজা ভর দিয়ে হাঁটতে পারে না, এরা এসে সারাদিন কাজ করে 8-10 ঘন্টা কাজ করে। তারপরে এরা একটা সময় টাকা পায়। আসলে এরা টাকার জন্য বা বেতনের জন্য কাজ করে না, এরা প্রচন্ড ভাবে একা মানুষ। আসলে এদের বাসায় কেউ নেই, বাসার চারপাশে এদের মধ্যে দেখার মধ্যে কেউ নেই, এই জন্য এরা কাজের মধ্যে থাকতে চায়। এরা জাপানিজদের দীর্ঘ জীবনী পাওয়ার পিছনে একটা মূল কারণ হচ্ছে অনেকদিন বাঁচে এরা, অনেকদিন বাঁচে কারণে এরা কাজের মধ্যে থাকে। এরা ধারণা করে বা এরা মনে করে যে যদি এরা মারা যায়, বা এটা হচ্ছে কাজ না করার কারণে, এরা মনে করে যে কাজ করলেই এদের শরীর ভালো থাকে এবং কাজ করলে এরা মানসিক দুশ্চিন্তা থেকে ভালো থাকে এবং মানুষের ভিতরে থাকে। এই কারণে জাপানিজরা খুব বয়স্ক পর্যন্ত কাজ করে, যেটা আমাদের দেশে একেবারেই নেই। যেমন আমার বাবা মারা গিয়েছেন মাত্র 65 বছর বয়সে, অথচ 65 বছর বয়সে একজন জাপানিজ রিটায়ারমেন্টে গিয়ে তারপরে আরো প্রায় 35 বছর 30 বছর চাকরি করেন। তো এই যে জাপানিজ মারা গেলেন, জাপানিজকে গোসল করানো হলো না, তেমন হয়তো অনেক জায়গায় হয়, অনেক জায়গায় হয় না, তাকে মেকআপ করানো হলো, অদ্ভুত এই কালচার সংস্কৃতি সেই দেশের মানুষের জন্য রয়েছে। অথচ আমাদের এই যে মানুষ মারা গেল তাকে নিয়ে কোনো ভ্রুক্ষেপ নেই, তাকে নিয়ে তার ফ্যামিলির সন্তানদের কোনো কষ্ট নেই। কেউ কখন মারা গেছে তার ছেলে মেয়েদের কোনো দেখাশোনার খোঁজ খবর নেই। হয়তো অনেক ছেলে মেয়ে মনে করে যে বাবা মা মারা গিয়েছে, বয়স হয়ে গেছে, এটাই মনে করে, এছাড়া এদের কোনো খুব আফসোস করে না। যেমন আমি গত 2 বছর আগে, 3 বছর আগে একটা কোম্পানিতে চাকরি করতাম, একটা হোটেল গ্রুপ অফ কোম্পানিতে, যেটা নাম হচ্ছে খাগায়া। এটা জাপানের সব থেকে বড় কোম্পানি এবং 1 নাম্বার হোটেল। এই হোটেলটা টানা 46 বছর ধরে জাপানে 1 নাম্বার র্যাঙ্কিং এ। তো এই হোটেলে কাজ করার সময় আমার পরিচিত এক কলিগ, যার বয়স ছিল প্রায় 50 বছরের কাছাকাছি, তার মা মারা গেলেন। তো মা মারা যাওয়ার কারণে আহ, আমি জিজ্ঞেস করলাম যে তোর মা মারা গেছে, তোর কোনো আফসোস নেই? তা বললো যে না, আমার মা মারা গেছে, আমার আফসোস নেই, তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন, ঈশ্বর তাকে নিয়ে গেছেন, ঈশ্বর নিয়ে যাওয়ার কারণে হয়তো তিনি তাড়াতাড়ি গিয়েছেন, এর জন্য আমরা খুশি। অর্থাৎ একজন বয়স্ক মানুষ যে বাসায় পড়েছিল, এর জন্য তার ছেলেমেয়েরা বিরক্ত হচ্ছিল, তাদের আক্ষেপ হচ্ছিল যে তিনি তাদেরকে দেখাশোনা করা, খাওয়ানো, এগুলো অনেকের খারাপ মনে হচ্ছিল, যার কারণে যেহেতু তার মা মারা গিয়েছেন, তার মার সংস্কার তাড়াতাড়ি হয়ে গেছেন, এর জন্য তার খুশি ছিল। তবে জাপানে এর ব্যতিক্রমই আছে, অনেক জাপানের ছেলে এবং মেয়ে বিয়ে করে না,
বাবা মাকে দেখার জন্য। আমি অনেককে দেখেছি যারা বাবা মাকে নিয়ে, অনেক বয়স্ক বাবা মাকে নিয়ে বিভিন্ন দেশ বিদেশ ঘুরতে যায়, বিভিন্ন হোটেল রিসোর্টে মাকে নিয়ে যায় সঙ্গে করে নিয়ে। এটা ব্যতিক্রমও আছে। আর আমি যেটা বলতে চাই যে আমার বাংলাদেশ কেন পৃথিবীর সেরা দেশ, এটার কারণ হচ্ছে বাংলাদেশের একান্নবর্তী ফ্যামিলি সংস্কৃতি বা আমাদের যে কালচার, বৃদ্ধ বয়সে বাবা মাকে দেখা, বাবা মাকে দেখে দেখে রাখা, বাবা মা নাতি নাতনির সঙ্গে থাকবে, বাবা মা আমাদের সঙ্গে থাকবে, বাবা মা মারা গেলে আমরা যে একটা কষ্ট পাই, মন ভেঙে যায়, আমরা সেটা কোনোভাবে মেনে নিতে পারি না। এই সংস্কৃতি যে আমরা ধারণ করি, এই সংস্কৃতি পৃথিবীর কোনো দেশে নেই। শুধু আমাদের দেশে যদি শুধু টাকা থাকতো, আমাদের দেশে যদি টাকা থাকতো, আমরা যদি একটা অর্থনৈতিক স্বাবলম্বী দেশ হতাম, তাহলে আমাদের দেশও পৃথিবীর অনেক দেশের থেকে ভালো দেশ হতো। আমার এই 7 বছরের অভিজ্ঞতার আলোকে আমি এটাই বলতে চাই যে বাংলাদেশ অনেক ভালো দেশ। বাংলাদেশে অনেক ভালো কিছু করা সম্ভব যদি আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হই, আমরা সৎ হই, আমাদের সরকার ব্যবস্থা ভালো হয়, তাহলে আমাদের অনেক কিছু করা সম্ভব। তো যারা যেখান থেকে ভিডিও দেখলেন বা যারা জাপানে খাইঘর কাজ করেন, তারা আপনাদের অভিজ্ঞতা জানাবেন। সকলের জন্য শুভকামনা থাকলো। আসসালামু আলাইকুম।